সুমনা দেবী আমার মা ছিলেন এক অপূর্ব সৌন্দর্যের অধিকারিণী। বয়স ৪০-এর কাছাকাছি হলেও তার চেহারায় এখনও সেই যৌবনের আভা লেগেছিল, যা সময়ের স্রোতে ম্লান হয়নি। তার লম্বা কালো চুল, যা প্রায়শই খোলা থাকত বাড়িতে, হালকা হাওয়ায় দুলে উঠত। চোখ দুটো ছিল গভীর, যেন কোনো অদৃশ্য সমুদ্রের তলদেশ। আর তার হাসিতে ছিল এক ধরনের মিষ্টি বিষাদ, যা আমাকে সবসময় আকর্ষণ করত। আমি রাহুল, তার একমাত্র ছেলে। বয়স ২৬। চাকরির সুবাদে শহরের বাইরে থাকতাম, কিন্তু প্রতি মাসে বাড়ি ফিরতাম। বাবা চলে গিয়েছিলেন অনেক আগে একটা দুর্ঘটনায়। তারপর থেকে আমাদের দুজনের জগৎটা ছোট হয়ে গিয়েছিল, কিন্তু সেই ছোট জগতেই ছিল অনেক অদেখা আলোধারী। সেই বছরের শীতের শুরুতে আমি বাড়ি ফিরলাম, অফিসের ছুটি নিয়ে ২ সপ্তাহের জন্য। বাড়িটা ছিল পুরনো, কলকাতার উপকণ্ঠে একটা শান্ত পাড়ায়। চারপাশে পুরনো বাড়ি, গাছপালা, আর দূরে নদীর হালকা শব্দ। মা একা থাকতেন। আমি ফোন করলে বলতেন, ঠিক আছি রে, তুই চিন্তা করিস না কি, কিন্তু আমি জানতাম একাকিত্ব তাকে কুরে কুরে খাচ্ছিল। আমার আসার খবর পেয়ে তিনি খুব খুশি হয়েছিলেন। স্টেশন থেকে নেমে যখন বাড়ির দরজায় পৌঁছলাম, তখন সন্ধ্যা হয়ে গিয়েছে। দরজা খুলে মা দাঁড়িয়েছিলেন। পরনে হালকা সাদা শাড়ি, কপালে সিঁদুরের ফোঁটা। তার চোখে সেই চেনা উষ্ণতা। রাহুল, এসেছিস? কতদিন পর গু। মায়ের গলায় একটা কাঁপন ছিল, যা তিনি লুকানোর চেষ্টা করছিলেন। আমি তার দিকে তাকিয়ে হাসলাম। মা, তোমাকে দেখে মনে হচ্ছে আরও সুন্দর হয়ে গেছ। কি কথাটা বলে আমি নিজেই অবাক হয়ে গেলাম। এমন কথা আগে বলতাম না। মা একটু লজ্জা পেলেন, চোখ নামিয়ে বললেন, আয়, ভেতরে আয়। ঠান্ডা লাগবে গু। বাড়ির ভেতরটা ছিল চেনা গন্ধে ভরা। পুরনো কাঠের আসবাব, দেওয়ালে আমাদের পুরনো ছবি, আর রান্নাঘর থেকে ভেসে আসা মশলার সুবাস। আমি ব্যাগ রেখে সোফায় বসলাম। মা চা নিয়ে এলেন। তার হাত কাঁপছিল সামান্য। চায়ের কাপটা আমার হাতে দিতে গিয়ে আমাদের আঙুল ছুঁয়ে গেল। সেই স্পর্শটা সাধারণ, কিন্তু আমার মনে একটা অদ্ভুত অনুভূতি জাগল। আমি দ্রুত চোখ সরিয়ে নিলাম। মা বসলেন আমার উল্টো দিকে। কাজের কি খবর? শরীর ঠিক আছে তো? তার প্রশ্নে ছিল মায়ের সেই চিরকালীন চিন্তা। আমি হ্যাঁ বললাম, কিন্তু মনটা অন্য কোথাও ছিল। তার মুখের দিকে তাকিয়ে দেখলাম, চোখের নিচে হালকা ক্লান্তির ছায়া। একা থাকার ফল। আমরা অনেকক্ষণ কথা বললাম। পুরনো দিনের কথা, আমার ছোটবেলার গল্প, বাবার স্মৃতি। মা বললেন, তুই না থাকলে এ বাড়িটা যেন শ্মশান হয়ে যায় রে। কথাটা বলতে বলতে তার চোখে জল চিকচিক করল। আমি হাত বাড়াতে গিয়েও থেমে গেলাম। এখনো সময় হয়নি। রাতে খাওয়ার পর আমি আমার ঘরে গেলাম। পাশের ঘরে মা। দেওয়াল পাতলা, তাই তার নড়াচড়ার শব্দ শোনা যেত। আমি শুয়ে শুয়ে ভাবছিলাম, মা কত সুন্দর, কত যত্ন করে আমাকে মানুষ করেছেন। কিন্তু সেই যত্নের মাঝে কি কোনো গভীরতর অনুভূতি লুকিয়েছিল? আমি নিজেকে বোঝালাম, এসব চিন্তা ভুল। তিনি আমার মা। কিন্তু মনটা শান্ত হচ্ছিল না। জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়ছিল। বাইরে হালকা ঠান্ডা হাওয়া। আমি উঠে জানালা বন্ধ করলাম। পরদিন সকালে মা আমাকে ডাকলেন। রাহুল, উঠেছিস? চা খাবি? তার গলা শুনে আমার ঘুম ভাঙল। আমি নেমে রান্নাঘরে গেলাম। মা রান্না করছিলেন। পরনে হালকা নীল শাড়ি, চুল বেঁধে রেখেছেন। তার ঘাড়ের লাইনটা দেখে আমার মনটা অদ্ভুতভাবে আকৃষ্ট হল। আমি দ্রুত চোখ সরিয়ে নিলাম। মা, আমি সাহায্য করব বলে আমি পাশে দাঁড়ালাম। আমরা পাশাপাশি দাঁড়িয়ে রান্না করছিলাম। কখনো কখনো আমাদের কাজ ছুঁয়ে যাচ্ছিল। সেই স্পর্শে কোনো ইচ্ছাকৃততা ছিল না, কিন্তু আমার শরীরে একটা হালকা শিহরণ হচ্ছিল। মা কিছু বলছিলেন না, শুধু হাসছিলেন। দিনটা কাটল সাধারণভাবে। আমি বই পড়লাম, মা ঘর গুছোলেন। বিকেলে আমরা ছাদে গেলাম। সেখান থেকে সূর্যাস্ত দেখা যায়। মা পাশে দাঁড়িয়েছিলেন। হাওয়ায় তার শাড়ির আঁচল উড়ছিল। আমি তার দিকে তাকিয়ে ভাবছিলাম, এই মহিলা আমার জীবনের সবচেয়ে কাছের মানুষ। কিন্তু কেন আজকাল তার কাছে থাকতে গেলে মনটা এমন অস্থির হয়? মা বললেন, রাহুল, তুই তো বড় হয়ে গেছিস। এখন বিয়েথা করার সময় এই কথাটা শুনে আমার বুকটা ছ্যাঁত করে উঠল। মা, তোমাকে ছেড়ে কোথাও যাব না গিয়ে আমার কথায় তিনি চুপ করে গেলেন। তার চোখে একটা অদ্ভুত আলো জ্বলে উঠল, যা আমি আগে দেখিনি। সন্ধ্যায় আমরা টিভি দেখছিলাম। পুরনো একটা সিনেমা। মা আমার পাশে বসেছিলেন।
দূরত্ব ছিল স্বাভাবিক, কিন্তু আমি তার শ্বাসপ্রশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। তার শরীর থেকে হালকা সাবানের গন্ধ আসছিল। আমি মনোযোগ দিয়ে সিনেমা দেখার চেষ্টা করছিলাম, কিন্তু মনটা বারবার তার দিকে চলে যাচ্ছিল। মা একবার জিজ্ঞেস করলেন, ক্লান্ত লাগছে না তো? আমি মাথা নাড়লাম। রাত বাড়লে তিনি বললেন, শুয়ে পড়। কাল সকালে উঠে বাজার যাবি আমার সাথে। রাতে শুয়ে আমি অনেকক্ষণ ঘুমাতে পারলাম না। মায়ের ঘর থেকে হালকা আলোর রেখা দেখা যাচ্ছিল। তিনি হয়তো বই পড়ছেন বা ভাবছেন। আমি ভাবছিলাম আমাদের সম্পর্কের এই গভীরতা। ছোটবেলায় মা আমাকে কোলে করে ঘুম পাড়াতেন। এখন আমি বড় হয়েছি, কিন্তু সেই আকর্ষণ কি কখনো শেষ হয়? না, বরং আরও গভীর হয়েছে, কিন্তু সেটা একটা নিষিদ্ধ ছায়ে ঢাকা। আমি নিজেকে সতর্ক করলাম, এসব চিন্তা ঠিক নয়। কিন্তু মন মানছিল না। পরের কয়েকদিন কাটল একইভাবে। আমরা একসাথে সময় কাটাতাম। মা রান্না করতেন আমার পছন্দের খাবার। আমি তাকে সাহায্য করতাম বাড়ির কাজে। একদিন বাগানে গাছের যত্ন করতে গিয়ে মা হাঁটুতে চোট পেলেন সামান্য। আমি তাকে ধরে ভেতরে নিয়ে এলাম। তার হাত আমার কাঁধে। সেই মুহূর্তে তার শরীরের উষ্ণতা আমাকে স্পর্শ করল। কিন্তু আমি কিছু বললাম না। মা বললেন, থ্যাংক ইউ বাবা। তুই না থাকলে কি করতাম? তার চোখে কৃতজ্ঞতা আর কিছু আরও গভীর অনুভূতি। সময় যত যাচ্ছিল, আমাদের কথাবার্তায় একটা নতুন স্তর যোগ হচ্ছিল। মা আমার ছোটবেলার গল্প বলতেন, আর আমি শুনতাম মন্ত্রমুগ্ধের মতো। তুই যখন ছোট ছিলি, তখন রাতে আমার কাছে না শুলে ঘুমোতিস না, বলতে বলতে তার গলা নরম হয়ে যেত। আমি হাসতাম, কিন্তু মনে মনে ভাবতাম সেই দিনগুলো ফিরে আসলে কেমন হতো। একদিন বিকেলে আমরা হাঁটতে বেরিয়েছিলাম পাড়ায়। মা আমার পাশে হাঁটছিলেন। সূর্য ডুবছিল, লাল আলোয় তার মুখটা আরও সুন্দর লাগছিল। আমি বললাম, মা, তুমি কখনো একা লাগে না? তিনি থেমে গেলেন। লাগে রে, খুব লাগে। কিন্তু তোর জন্য অপেক্ষা করি গিয়ে। সেই কথায় আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমরা চুপচাপ হাঁটতে লাগলাম। বাড়ি ফিরে মা চা বানালেন। আমরা বসে বসে চা খাচ্ছিলাম। তার চোখে একটা অস্থিরতা। রাহুল, তুই কি সত্যি সবসময় আমার কাছে থাকবি? প্রশ্নটা সাধারণ, কিন্তু তার গলায় ছিল একটা আকুতি। আমি বললাম, হ্যাঁ মা। তুমি ছাড়া আমার আর কেউ নেই। সেই মুহূর্তে আমাদের চোখাচোখি হল। দীর্ঘক্ষণ কোনো কথা নেই, শুধু একটা অদৃশ্য টান। আমি প্রথম চোখ সরিয়ে নিলাম। রাতে আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম। মা আর আমি একটা ফাঁকা মাঠে দাঁড়িয়ে আছি। তিনি আমার দিকে হাত বাড়াচ্ছেন, কিন্তু আমি পৌঁছতে পারছি না। ঘুম ভেঙে গেল। হৃদয়টা দ্রুত চলছিল। পাশের ঘর থেকে মায়ের হালকা নড়াচড়ার শব্দ আসছিল। তিনিও হয়তো ঘুমোচ্ছেন না। এই টেনশনটা ধীরে ধীরে বাড়ছিল। আমি জানতাম এটা শুধু মায়ের প্রতি ছেলের ভালোবাসা নয়। এর মধ্যে লুকিয়ে আছে আরও কিছু, যা বলা যায় না, স্বীকার করা যায় না। কিন্তু সেটা আছে। এভাবে দিন কাটছিল। প্রতিদিন আমরা আরও কাছাকাছি আসছিলাম, কিন্তু শুধুমাত্র কথায়, চোখের ভাষায়। মা আমার জামা ইস্ত্রি করতেন, আমি তার জন্য বই কিনে আনতাম। একদিন তিনি বললেন, তোর জন্য আমার জীবনটা সব। আমি কিছু বলতে পারলাম না। শুধু তার হাতটা ধরতে ইচ্ছে করছিল, কিন্তু থেমে গেলাম। প্রথম চ্যাপ্টারের এখানেই শেষ। টেনশনটা ধীরে ধীরে বাড়ছে, কিন্তু এখনও অনেক দূরে। সেই রাতের পর সকালটা একটু অন্যরকম লাগছিল। সূর্যের আলো জানালা দিয়ে ঢুকে পড়েছিল আমার ঘরে। মা আগেই উঠে রান্নাঘরে কাজ করছিলেন। আমি উঠে তার কাছে গেলাম। তিনি চা বানাচ্ছিলেন। তার চুলগুলো সকালের আলোয় চকচক করছিল। মা, আজ বাজারে যাবে বলেছিলে না? আমি জিজ্ঞেস করলাম। মা মুখ ঘুরিয়ে হাসলেন। সেই হাসিতে ছিল স্বস্তি আর একটা অজানা আনন্দ। হ্যাঁ রে, তুই যদি সাথে যাস তাহলে ভালো হয়। একা একা আর ভালো লাগে না। আমরা প্রস্তুত হয়ে বেরোলাম। পাড়ার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মা আমার পাশে পাশে চলছিলেন। তার শাড়ির খসখস শব্দ, পায়ের চুড়ির আওয়াজ, সবকিছু আমার কানে অদ্ভুতভাবে বাজছিল। বাজারে পৌঁছে আমি তার ব্যাগ বয়ে নিলাম। মা সবজি দেখছিলেন, দরদাম করছিলেন। আমি পাশে দাঁড়িয়ে তাকে দেখছিলাম। কত সাধারণ কাজ, কিন্তু তার প্রতিটি নড়াচড়ায় একটা সৌন্দর্য ছিল যা আমাকে টেনে নিচ্ছিল। একবার তিনি একটা ভারী ব্যাগ তুলতে গিয়ে হাতটা কেঁপে গেল। আমি সঙ্গে সঙ্গে সাহায্য করলাম। আমাদের হাতের আঙুল আবার ছুঁয়ে গেল। সেই স্পর্শটা কয়েক সেকেন্ডের জন্য থেমে রইল। মা চোখ নামিয়ে নিলেন।
থ্যাংক ইউ বাবা গু। বাড়ি ফিরে মা রান্না শুরু করলেন। আমি রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে গল্প করছিলাম। তিনি বললেন, তোর বাবা থাকলে এসব কাজ আমাকে করতে হতো না। কিন্তু তুই তো আছিস। কি কথাটা বলতে বলতে তার গলা একটু ভারী হয়ে গেল। আমি কাছে এসে বললাম, মা, আমি সবসময় তোমার পাশে আছি। চিন্তা করো না। কি তিনি আমার দিকে তাকালেন। চোখ দুটোতে ছিল গভীর আস্থা আর কিছু যা বলা যায় না। সেই দৃষ্টিতে আমার বুকের ভেতরটা গরম হয়ে উঠল। আমি দ্রুত রান্নাঘর থেকে বেরিয়ে গেলাম। দুপুরে খাওয়ার পর আমরা দুজনে বসে গল্প করছিলাম। ঘরের ভেতরটা শান্ত। বাইরে হালকা বৃষ্টি শুরু হয়েছে। মা জানালার কাছে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলেন। তার শাড়ির আঁচল হাওয়ায় উড়ছিল। আমি সোফায় বসে তাকে দেখছিলাম। তার পিঠের লাইন, কাঁধের ভাঁজ, সবকিছু আমার চোখে নতুন করে ধরা পড়ছিল। মা, এখানে এসো। বৃষ্টিতে ভিজো না। আমি ডাকলাম। তিনি এসে আমার পাশে বসলেন। দূরত্ব ছিল স্বাভাবিক, কিন্তু আমাদের মধ্যে একটা অদৃশ্য সেতু তৈরি হচ্ছিল। মা বললেন, রাহুল, তোর ছোটবেলার কথা মনে পড়ে? তুই যখন অসুস্থ হতি, আমি সারারাত জেগে তোর কপালে হাত দিয়ে বসে থাকতাম। আমি হাসলাম। মনে আছে মা? তোমার হাতের স্পর্শে সব ব্যথা চলে যেত। কথাটা বলে আমি থেমে গেলাম। মা আমার দিকে তাকিয়ে রইলেন। তার চোখে একটা আবেগপূর্ণ ঝড়। এখনো তুই আমার সব। কিন্তু তুই বড় হয়ে গেছিস। আমি কি তোকে বেশি আঁকড়ে ধরছি? তার প্রশ্নে ছিল সন্দেহ আর ভয়। আমি বললাম, না মা। তুমি যত আঁকড়ে ধরবে আমি তত কাছে আসব। বৃষ্টি বাড়ছিল। ঘরের ভেতরটা অন্ধকার হয়ে আসছিল। মা উঠে আলো জ্বালালেন। তারপর আমাদের পুরনো অ্যালবাম বের করলেন। আমরা পাশাপাশি বসে ছবি দেখছিলাম। ছোটবেলার ছবি, আমি মায়ের কোলে। তিনি ছবি দেখতে দেখতে বললেন, তখনকার দিনগুলো ফিরে পেলে কেমন হয় রে? আমার হৃদয়টা দ্রুত চলছিল। আমি তার কাঁধের কাছে মাথা রাখতে চাইছিলাম, কিন্তু নিজেকে সামলালাম। মা, স্মৃতিগুলো তো আছে। সেগুলোই তো আমাদের কাছে গি। সন্ধ্যায় বৃষ্টি থামলে আমরা ছাদে গেলাম। আকাশ পরিষ্কার। তারা ফুটছিল। মা আমার পাশে দাঁড়িয়ে আকাশ দেখছিলেন। হাওয়া তার চুল উড়িয়ে দিচ্ছিল। আমি তার প্রোফাইল দেখছিলাম। তার ঠোঁটের হালকা কাঁপন, চোখের পাতা, সবকিছু আমাকে মোহিত করছিল। মা, তুমি কখনো নতুন করে জীবন শুরু করার কথা ভেবেছ? আমার প্রশ্নে তিনি চমকে উঠলেন। না রাহুল, তোকে ছেড়ে কোথাও যাব না। তুই আমার সব। তার কথায় একটা দ্বিধা ছিল, কিন্তু সেই দ্বিধার নিচে লুকিয়ে ছিল একটা গভীর আকাঙ্ক্ষা। রাতে খাওয়ার পর আমরা আবার বসলাম। মা একটা পুরনো গান গাইছিলেন। তার গলা মিষ্টি, আবেগে ভরা। আমি চোখ বন্ধ করে শুনছিলাম। গান শেষ হলে তিনি বললেন, তোর বাবা এই গানটা খুব ভালোবাসত। কিন্তু এখন তো তুই আছিস। আমাদের কথা চলছিল অনেক রাত পর্যন্ত। তিনি তার একাকিত্বের কথা বললেন, আমি আমার শহরের জীবনের কথা। কিন্তু প্রতিটি কথার মাঝে লুকিয়ে ছিল সেই অদৃশ্য টান। আমি যখন তার দিকে তাকাতাম, তিনি চোখ সরিয়ে নিতেন। কিন্তু সেই সরিয়ে নেওয়ার মধ্যেও ছিল একটা ইচ্ছা। পরদিন সকালে আমি উঠে দেখি মা আমার ঘরে এসেছেন। তিনি জানালা খুলে দিচ্ছিলেন। ঘুম ভাঙল। চা নিয়ে এসেছি। তার হাতে চায়ের কাপ। আমি উঠে বসলাম। তিনি বিছানার কিনারায় বসলেন। আমরা চা খেতে খেতে কথা বলছিলাম। তার শরীর থেকে আসা হালকা উষ্ণতা আমাকে ছুঁয়ে যাচ্ছিল। কিন্তু আমরা কোনো স্পর্শ করলাম না। শুধু কাছাকাছি বসেছিলাম। মা বললেন, রাহুল, তোর সাথে এভাবে সময় কাটাতে খুব ভালো লাগে। যেন পুরনো দিন ফিরে এসেছে গি। দিনটা কাটল বই পড়ে, গান শুনে। মা আমাকে তার পুরনো ডায়েরি দেখালেন। সেখানে আমার ছোটবেলার অনেক কথা লেখা। পড়তে পড়তে তার চোখ ভিজে গেল। আমি তার হাতের কাছে হাত রাখতে চাইলাম, কিন্তু থেমে গেলাম। মা, কাঁদছ কেন? তিনি হাসলেন। খুশিতে রে। তোকে পেয়ে। কি সেই কথায় আমার মনের ভেতরটা তোলপাড় হয়ে গেল। এই আকর্ষণটা কি শুধুই আমার, নাকি মায়ের মধ্যেও কিছু জেগে উঠছে? বিকেলে আমরা বাড়ির পেছনের ছোট্ট বাগানে গেলাম। মা গাছে জল দিচ্ছিলেন। আমি পাশে দাঁড়িয়ে সাহায্য করছিলাম। সূর্যের আলো তার মুখে পড়ছিল। তার ঘামে ভেজা কপাল দেখে আমার মনে একটা অদ্ভুত অনুভূতি হল। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তুই এত ভালো ছেলে কেন রে? আমি লজ্জা পেয়ে বললাম, তোমার জন্যই মা। আমাদের চোখাচোখি হল। সময় যেন থেমে গেল। কোনো কথা নেই, শুধু দৃষ্টি। আমি প্রথম সরে গেলাম।
হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। সন্ধ্যায় মা রান্না করছিলেন। আমি পাশে বসে তাকে দেখছিলাম। তার হাতের নড়াচড়া, মুখের একাগ্রতা সবকিছু আমাকে মুগ্ধ করছিল। তিনি বললেন, রাহুল, তুই কি কখনো অন্য কারো কথা ভাবিস? আমি চুপ করে থেকে বললাম, না মা। তোমাকে ছাড়া কারো কথা ভাবতে ইচ্ছে করে না। তার মুখটা লাল হয়ে গেল। তিনি কিছু বললেন না। কিন্তু রান্নাঘরের বাতাসটা যেন ভারী হয়ে উঠল। রাতে আমরা খাওয়ার পর ছাদে গেলাম। চাঁদ উঠেছে। মা আমার পাশে দাঁড়িয়ে চাঁদ দেখছিলেন। তার শ্বাসপ্রশ্বাসের শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। মা, তোমার কি ঠান্ডা লাগছে? আমি জিজ্ঞেস করলাম। তিনি মাথা নাড়লেন। না, তোর পাশে থাকলে কিছু লাগে না। এই কথাটা সাধারণ, কিন্তু তার মধ্যে ছিল গভীরতা। আমরা অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। তারা দেখছিলাম, কিন্তু মন ছিল একে অপরের কাছে। এভাবে দিনগুলো কাটছিল। প্রতিদিন টেনশনটা একটু একটু করে বাড়ছিল। আমরা আরও বেশি সময় একসাথে কাটাচ্ছিলাম। মা আমার জন্য নতুন নতুন রান্না করতেন, আমি তাকে নিয়ে বেড়াতে যেতাম। একদিন মা বললেন, রাহুল, তুই চলে গেলে আবার একা হয়ে যাব। তার কথায় আমার বুকটা ব্যথা করল। মা, আমি তোমাকে ছেড়ে যাব না। আমি বললাম। তিনি আমার দিকে তাকিয়ে রইলেন। চোখে একটা আবেগ যা আগে ছিল না। রাতে শুয়ে আমি ভাবছিলাম, এই আকর্ষণটা কোথায় নিয়ে যাবে? এটা কি ঠিক? কিন্তু মন বলছিল, এটা প্রকৃতিরই একটা অংশ। মা আমার জীবনের কেন্দ্র। তাকে ছাড়া আমি অসম্পূর্ণ। আর তার চোখেও সেই একই অনুভূতি। কিন্তু আমরা কেউ কিছু বলছিলাম না। শুধু ধীরে ধীরে কাছাকাছি হচ্ছিলাম। একদিন দুপুরে আমরা ঘরে বসেছিলাম। মা একটা বই পড়ছিলেন। আমি তার মুখের দিকে তাকিয়েছিলাম। তিনি বই থেকে মুখ তুলে বললেন, কি দেখছিস এত? আমি হাসলাম। তোমাকে। তুমি খুব সুন্দর। কি কথাটা বলে আমি লজ্জা পেলাম। মা চোখ নামিয়ে নিলেন। তার গাল লাল হয়ে গেল। আমি তো তোর মা। কিন্তু তার গলায় কোনো ধমক ছিল না, বরং একটা নরম স্বীকারোক্তি। সময় যত যাচ্ছিল, আমাদের মধ্যে সেই গোপন আকর্ষণটা আরও স্পষ্ট হয়ে উঠছিল। কিন্তু এখনও কোনো স্পর্শ নয়, কোনো আলিঙ্গন নয়। শুধু চোখ, কথা আর অদৃশ্য টান। টেনশনটা বাড়ছিল ধীরে ধীরে, যেন একটা ঝড় আসার আগের শান্তি। সেই দিনগুলো যেন একটা স্বপ্নের মতো কাটছিল। চ্যাপ্টারের শুরুতে যেমন বলেছিলাম, আমাদের জীবনটা ধীরে ধীরে একটা নতুন ছন্দ খুঁজে পাচ্ছিল। বৃষ্টির পরের সকালে আকাশ পরিষ্কার হয়ে গিয়েছিল। মা আমাকে ডেকে বললেন, রাহুল, আজ বাড়ির পেছনের পুকুর পাড়ে যাবি? অনেকদিন যাওয়া হয়নি। আমি রাজি হয়ে গেলাম। আমরা দুজনে হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে পৌঁছলাম। চারপাশে সবুজ গাছপালা, জলে হালকা ঢেউ। মা পাড়ে বসলেন। তার শাড়ির কুচি হাওয়ায় দুলছিল। আমি পাশে বসলাম। দূরত্ব ছিল কয়েক ইঞ্চি। মা জলে পাথর ছুঁড়ে দিচ্ছিলেন। ছোটবেলায় তুই এখানে এসে খেলতিস। আমি তোকে সামলাতাম। তার কথায় পুরনো স্মৃতি ভেসে উঠল। আমি বললাম, মা, সেই সময়গুলোতে তুমি আমার সব কিছু ছিলে। এখনও তাই। তিনি আমার দিকে তাকালেন। তার চোখে জলের প্রতিফলন। কিন্তু এখন তুই বড় হয়েছিস। আমি কি তোকে বেঁধে রাখছি? তার প্রশ্নে ছিল একটা অস্থিরতা। আমি মাথা নাড়লাম। না মা, তোমার কাছে থাকতে আমার ভালো লাগে। খুব ভালো লাগে। আমরা অনেকক্ষণ চুপ করে বসে রইলাম। পাখির ডাক, জলের শব্দ, সব মিলিয়ে পরিবেশটা যেন আমাদের মনের সাথে মিশে যাচ্ছিল। মা একবার আমার কাঁধের কাছে হাত রাখতে গিয়েও সরিয়ে নিলেন। সেই অসম্পূর্ণ স্পর্শে আমার শরীরটা হালকা কেঁপে উঠল। কিন্তু আমরা কিছু বললাম না। ফেরার পথে মা বললেন, তোর সাথে এভাবে বেরোতে খুব শান্তি লাগে রে। শহরের লোকজন, কোলাহল সব ভুলে যাই। বাড়ি ফিরে মা রান্না করতে লাগলেন। আমি তার পাশে বসে সাহায্য করছিলাম। রান্নাঘরের সীমিত জায়গায় আমাদের শরীর মাঝে মাঝে ছুঁয়ে যাচ্ছিল। সেই হালকা স্পর্শে কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আমার মনে একটা উষ্ণ অনুভূতি জাগছিল। মা কথা বলছিলেন নিচু গলায়। তার জীবনের কথা, একাকিত্বের কথা। রাহুল, অনেক রাতে ঘুম আসে না। তোর কথা ভাবি। তুই কেমন আছিস, কি করছিস? আমি তার কথা শুনে বললাম, মা, আমিও তোমার কথা ভাবি। সবসময়। তুমি ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। দুপুরে খাওয়ার পর আমরা বিশ্রাম নিচ্ছিলাম। মা তার ঘরে, আমি আমার ঘরে। কিন্তু ঘুম আসছিল না। আমি উঠে জানালায় দাঁড়ালাম। মায়ের ঘর থেকে হালকা শব্দ আসছিল। তিনি হয়তো বই পড়ছিলেন বা ভাবছিলেন।
আমার মনটা অস্থির হয়ে উঠছিল। এই অনুভূতিটা কি? মায়ের প্রতি এত গভীর টান কেন? তিনি আমার জন্মদাত্রী, লালনকারী। কিন্তু এখন তাকে দেখলে মনটা কেমন করে। আমি নিজেকে বোঝালাম এটা শুধু ভালোবাসা। কিন্তু গভীরে জানতাম এটা তার চেয়েও বেশি কিছু। বিকেলে বিদ্যুৎ চলে গেল। হঠাৎ অন্ধকার হয়ে গেল ঘর। মা ডাকলেন, রাহুল, কাছে আয়। মোমবাতি জ্বালাই কেউ আমি তার ঘরে গেলাম। অন্ধকারে তার অবয়বটা দেখা যাচ্ছিল। তিনি মোমবাতি খুঁজছিলেন। আমি সাহায্য করলাম। কাছাকাছি দাঁড়িয়ে আমরা মোমবাতি জ্বালালাম। আলোয় তার মুখটা উজ্জ্বল হয়ে উঠল। চোখ দুটোতে ছিল একটা নরম আলো। অন্ধকারে একা থাকতে ভয় লাগে রেখ, তিনি বললেন। আমি বললাম, আমি তো আছি মা। ভয়ের কিছু নেই গি। আমরা মোমবাতির আলোয় বসে গল্প করছিলাম। বাইরে হাওয়া বইছিল। ঘরের ভেতরটা উষ্ণ হয়ে উঠছিল আমাদের উপস্থিতিতে। মা বললেন, তোর বাবা চলে যাওয়ার পর আমি ভেবেছিলাম জীবন শেষ। কিন্তু তুই ছিলি বলে টিকে আছি কি। তার কথায় আমার চোখে জল এসে গেল। মা, তুমি আমার শক্তি। আমরা কথা বলতে বলতে সময় ভুলে গেলাম। মোমবাতির আলো কমে আসছিল। তার শ্বাসপ্রশ্বাসের শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। কাছাকাছি বসে থাকার অনুভূতিটা অদ্ভুত শান্তি দিচ্ছিল। বিদ্যুৎ ফিরে এলে মা হাসলেন। তোর সাথে থাকলে সব অন্ধকার দূর হয়ে যায়। সেই কথায় আমার হৃদয়টা পূর্ণ হয়ে উঠল। সন্ধ্যায় আমরা ছাদে গেলাম। আকাশে তারা। মা আমার পাশে দাঁড়িয়ে। তার শরীর থেকে আসা হালকা উষ্ণতা হাওয়ায় মিশে যাচ্ছিল। আমরা কথা বলছিলাম জীবনের স্বপ্নের কথা। মা বললেন, আমার আর কোনো স্বপ্ন নেই রে। শুধু তোকে সুখী দেখতে চাই। আমি বললাম, মা, তোমার সুখ ছাড়া আমার কোনো সুখ নেই গু। রাত বাড়ছিল। আমরা ঘরে ফিরলাম। মা আমাকে শোয়ার আগে জল দিলেন। তার হাত আমার হাতে ছুঁয়ে গেল। সেই মুহূর্তে সময় থেমে গিয়েছিল যেন। কিন্তু আমরা দ্রুত সরিয়ে নিলাম। মা বললেন, শুয়ে পড়। কাল আবার নতুন দিন। কি তার গলায় একটা কাঁপন। আমি আমার ঘরে গিয়ে শুয়ে পড়লাম। কিন্তু ঘুম আসছিল না। মায়ের চিন্তা, তার চোখ, তার কথা, সব মিলিয়ে মনটা উথালপাথাল করছিল। এই টানটা কি নিষিদ্ধ? কিন্তু এত সুন্দর কেন লাগছে? পরের দিন সকালে মা আমাকে নিয়ে মন্দিরে যেতে চাইলেন। আমরা হেঁটে মন্দিরে পৌঁছলাম। মা প্রার্থনা করছিলেন। আমি পাশে দাঁড়িয়ে তাকে দেখছিলাম। তার মুখে ছিল একাগ্রতা। ফেরার পথে তিনি বললেন, ঈশ্বর যেন আমাদের সবসময় একসাথে রাখেন। আমি চুপ করে শুনলাম। মন্দিরের ফুলের গন্ধ তার শাড়িতে লেগেছিল। বাড়ি ফিরে আমরা দিনটা শান্তভাবে কাটালাম। মা আমার জন্য পুরনো গল্প বললেন। আমি শুনতে শুনতে তার মুখের প্রতিটি ভাঁজ লক্ষ্য করছিলাম। তার চোখের কোণে হালকা বলিরেখা, যা তাকে আরও আকর্ষক করে তুলেছিল। বিকেলে আমরা বই পড়ছিলাম একসাথে। একই বইয়ের পাতা উল্টাচ্ছিলাম। মাঝে মাঝে আমাদের আঙুল ছুঁয়ে যাচ্ছিল। সেই স্পর্শে একটা হালকা কাঁপন। কিন্তু কোনো কথা নয়। সন্ধ্যায় আবার বৃষ্টি এল। আমরা জানালার কাছে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। মা বললেন, এই বৃষ্টিতে মনটা কেমন করে রেছি। আমি তার কাছে দাঁড়িয়ে বললাম, আমারও। কিন্তু তোমার সাথে থাকলে সব ঠিক হয়ে যায়। তার শ্বাস প্রশ্বাস আমি অনুভব করছিলাম। কাছাকাছি দাঁড়িয়ে থাকার অনুভূতিটা ধীরে ধীরে গভীর হয়ে উঠছিল। আমরা অনেকক্ষণ সেভাবে দাঁড়িয়ে রইলাম। কোনো স্পর্শ নয়, শুধু উপস্থিতি।